কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পরে জয়েন করেছি তো, প্রথমে করেছিলাম, মিটিংটা ইনডেট হয়ে গেল। পরে জয়েন করে আমি এর নিচের এই যে হোমওয়ার্কের প্রেজেন্টেশন ফাইল, এটা নিচে জিজ্ঞাসা করেন, পাচ্ছে না। যে যিনি করছেন ওনাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, এই যে হাউ মেনি পিপল আর ফ্রম ঢাকা, এটা তো পাইলাম। এভারেজ অ্যামাউন্ট অফ সেলস হু সেলস মোর দ্যান 100 ইউনিটস। হ্যাঁ, মিরাজ না, মিরাজ করছেন মনে হয়। অ্যান্সার দেন। মিরাজ কি নাই? এটা শেয়ার করছেন কে? আচ্ছা, মিরাজ নাই এখানে। মিরাজ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। এটা আমাদেরকে দেখি কিভাবে করতে হয়। দেখেন, এটা হলো প্রথম। ম্যাক্সিমাম বের করতে হচ্ছে। স্যার, উপরে ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ এগুলো পেরেছিলাম, কিন্তু নিচের এই তিনটা অপশন। আচ্ছা, আমি পুরোটাই করে দিচ্ছি, হ্যাঁ। একটু আচ্ছা, দেখেন, ঠিক আছে। পুরোটাই করে দিচ্ছি। ম্যাক্সিমাম হবে হচ্ছে সেলস অ্যামাউন্ট, এস এ সেলস অ্যামাউন্ট, তাহলে ইকুয়াল ম্যাক্স। এই যে আপনাদের সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করবেন, তাহলে আপনার ম্যাক্সিমাম সেলস অ্যামাউন্ট কত সেটা চলে আসবে। এরপরে মিনিমাম সেলস অ্যামাউন্ট, মিন, মিন দিয়ে আবার এইগুলা ক্লোজ করবেন, এন্টার দিবেন। এটা হলো মিনিমাম সেলস অ্যামাউন্ট। এভারেজ সেলস অ্যামাউন্ট, এভারেজ লিখবেন। এভারেজ লিখে এই সেলস অ্যামাউন্ট গুলোকে ক্লিক করবেন, সেট করে এটাকে এন্টার দিবেন। এন্টার দিয়ে, এন্টার দিলে এই যে এবার সেলস অ্যামাউন্ট চলে আসবে। এই তিনটা সহজ, এই তিনটা সবাই পারবেন। এখন পারবেন না কোনটা? পারবেন না হচ্ছে অনেকেই এইটাও পারবেন। টোটাল সেলস কি হবে? সাম, সাম অফ এই সব কটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর হচ্ছে আপনার সমস্যা হবে এটাই, হাউ মেনি পিপল আর ফ্রম ঢাকা, ঢাকা থেকে কজন আসছে সেটা বের করতে হবে। এটা বের করতে আপনার প্রবলেম হবে। ঢাকা থেকে কজন দেখেন, যদি আমরা নর্মালি গুনি, একজন, দুইজন, দুইজন ঢাকা থেকে, তাই তো? তাইলে এখন এখানে আপনার একটা সূত্র খাটাইতে হবে। এটা আমরা কি করলাম, ঢাকা দুইজনকে গুনছি, তাই না? ঢাকা থেকে যে দুইজন, আমরা কিভাবে বুঝলাম? গণনা করে পাইলাম। গণনা করতে গেলে কি লাগে? কাউন্ট লাগে। আর যেহেতু আর যেহেতু স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখবেন যে আমরা যে গণনা করব, গণনা করতে গেলে আমাদেরকে ঢাকা গণনা করার জন্য কাউন্ট লাগবে। আর যেহেতু আমরা একটা স্পেসিফিক ডিস্ট্রিক্টকে কাউন্ট করতে চাই, সব ডিস্ট্রিক্টকে না, এর জন্য আমাদের কাউন্ট ইফ লাগবে। তাহলে আমরা কাউন্ট ইফ নিব। কাউন্ট ইফ, কাউন্ট করো যদি কি হয়, ঢাকা হয়, তাহলে আমরা প্রথমে রেঞ্জের মধ্যে ডিস্ট্রিক্ট গুলো নিব। ডিস্ট্রিক্ট গুলো নিয়ে এইগুলোর মধ্যে থেকে কাকে কাউন্ট করব? ঢাকা আছে কিনা দেখো, ঢাকা যেখানে আছে সেটাকে কাউন্ট করো। ক্রাইটেরিয়া বলে দিচ্ছি, গণনা করবা কাকে, যদি সে ঢাকা হয়। তারপর একটা এন্টার দিবেন, তাহলে দেখেন দুই দেখাচ্ছে। ঠিক আছে, এই হলো আপনার কাউন্ট ইফের কাজ। দেখেন কোশ্চেন আছে কিনা, এটা হলো একদম সহজ করে বলা। কোশ্চেন থাকলে বলেন।
কোশ্চেন কোশ্চেন থাকলে বলেন। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমাদের হচ্ছে আচ্ছা, এরপরে এভারেজ অ্যামাউন্ট অফ সেলস, এভারেজ অ্যামাউন্ট অফ সেলস হু সেলস মোর দেন 100 ইউনিট, অর্থাৎ এইখানে দেখবেন এই যে হলো সেলস ইউনিট, 100 ইউনিটের উপরে যে সেলস গুলা হয়েছে সেই সেলস গুলার গড় কত, মানে 200, 150, 500, 300, এগুলোই তো 100-র উপরে, এইগুলার গড় কত হবে? তাহলে এটা করার জন্য আমাদেরকে বের করতে হবে এভারেজ ইফ দিয়ে। এভারেজ ইফ একটা রেঞ্জ নিবেন, এই সেলস গুলা নিবেন, কমা, ক্রাইটেরিয়া কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 100 কিনা, 100 থেকে বড় বলছে না, তাহলে গ্রেটার দেন ইকুয়াল, শুধুমাত্র গ্রেটার দেন, এন্টার। এটা হলো আপনার গড়, ঠিক আছে? এই হলো আপনার গড়, এভারেজ ইফ। বুঝতে পারছি। স্যার আর একবার একটু বলেন। কি কাজ করতে হবে বলেন, স্যার এখানে কাজটা কি? এখানে এভারেজ রেঞ্জটা পরে দিতে হবে না লাস্টে? হ্যাঁ, স্যার লাস্টে এখানে আমাদের হচ্ছে সেলস অ্যামাউন্টের এভারেজ বের করতে হবে, তাহলে লাস্টে ওই সেলস অ্যামাউন্টের রেঞ্জটা আমাদের দিয়ে দিতে হবে না? ওটা না দিলেও হয়, ওটা ম্যান্ডেটরি না, যদি একই রেঞ্জ হয় কন্ডিশন তাহলে তো আর এভারেজ বের করে তাহলে তো রেঞ্জ স্যার যদি শুধু একই হচ্ছে হয়। সেলস ইউনিটের এভারেজ আসবে এভারেজ অ্যামাউন্ট অফ সেলস, হ্যাঁ, তাহলে। এভারেজ অ্যামাউন্ট অফ সেলস, আপনি এভারেজে কত ইউনিট বিক্রি মানে করছেন? স্যার আমি বলতে চাচ্ছি, আমি এখানে সেলস অ্যামাউন্ট জানতে চাচ্ছি না, আ- আমি এখানে জানতে ও চাচ্ছি আচ্ছা আচ্ছা, সেলস ইউনিট জানতে সেলস দেওয়া হচ্ছে। ইউনিট কত অ্যামাউন্টে বিক্রি হয়েছে, এ গড়ে কত বিক্রি হয়েছে, যেখানে জি 100 জি ইউনিট জি, বুঝতে বিক্রি পেরেছি। হয়েছে গড়ে সেখানে কত, আমি সেলস অ্যামাউন্ট জানতে চাচ্ছি না, ঠিক আছে? এটা কত কিন্তু বলছিলাম। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, জি। তাহলে ইকুয়াল দিব এভারেজ ইফ রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া দিব হচ্ছে 100 থেকে বেশি। 100 থেকে বেশি, তাহলে 100 থেকে বেশি হইলে এন্টার, এন্টার দিব, ঠিক আছে? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপরেরটা কি আছে, টোটাল সেলস অ্যামাউন্ট অফ ডেজিগনেশন এডি, অর্থাৎ যাদের ডেজিগনেশন এডি তারা আসলে সর্বমোট কত বিক্রি করছে এটা আপনাকে বের করতে হবে।
আচ্ছা, এটা বুঝতে পারছি কোশ্চেনটা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদেরকে আহ এইখানে বের করতে হবে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ সেলস, যাদের ডেজিগনেশন হচ্ছে এডি, তাই তো? তাদের আমার হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ সেলটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা করব হচ্ছে আমরা সাম ইফ দিয়ে, SUM, সাম ইফ। ক্রাইটেরিয়া কার মধ্যে খুঁজবো? শর্ত কার মধ্যে আছে? কোন কলামের মধ্যে শর্ত আছে? শর্তটা হচ্ছে এডি। তাহলে এডি কোন কলামের মধ্যে আছে? হ্যাঁ, বি কলাম আছে। কলাম বিতে। বিতে। কলাম কলাম বি তে আছে। আচ্ছা, B3 এটা নিলাম। এরপরে ক্রাইটেরিয়া সিলেক্ট করব। ক্রাইটেরিয়া কি হবে? এডি। ঠিক আছে। এরপরে এই ক্রাইটেরিয়া যদি যেখানে ম্যাচ করবে, আমরা সেই বরাবর সামটাকে খুঁজবো, এই সেলস অ্যামাউন্টটাকে খুঁজবো। এই যে আমরা সেলস অ্যামাউন্টের কলামটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে। না বুঝলে একটু বলেন। জি স্যার। হুম। বুঝতে পারছেন? স্যার আমি আমরা এই শিটটা করবো, হ্যাঁ। এই শিটটা করার চেষ্টা করবো। এখন একটু ব্রেক দিব, নামাজের ব্রেক। আপনারা নামাজের পরে আবার জয়েন করবেন। ওকে স্যার। এই শিটটা আমরা করার চেষ্টা করবো ব্রেকের পরে। ঠিক আছে, এবার আসছি। জি স্যার আসছি।
হোয়াটসঅ্যাপে দেখেন আপনারা কোশ্চেন দুটো দিয়ে দিচ্ছি, দেখে দেখে টাইপ করে ফেলেন। একটু কঠিন আছে। এটা তো টাইপ করে একটু কঠিন হয়ে যাবে। সিরিয়াল নাম্বার, জার্সি নাম্বার চেক করি। আহ,
এই হলো আমাদের ডাটা, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের ডাটা। ঠিক আছে, এটা দেখবেন আপনাদের দেয়া আছে, হোয়াটসঅ্যাপে দেয়া আছে। স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক স্যার আছে। এইগুলো তুলে নেই। হ্যাঁ, ঠিক আছে, কি করি নাই, প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে আপনার মার্চ করতে হবে আর কি। কি এটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা দেখানো হবে। কোশ্চেনে কি বলা আছে দেখেন। স্যার, স্যার আপনার সাউন্ডটা আবার ইকো হচ্ছে স্যার আগের মতো। ইকো হচ্ছে, ইকো হওয়ার কথা না। এখন ঠিক আছে, এখন ইকো হচ্ছে, ইকো তো এখন হওয়ার কথা না। আচ্ছা,
তাহলে এখন আমাদের হচ্ছে আহ এখানে লোগো ইমেজ একটা দিয়ে দিবেন। ওকে, লোগো ইমেজ কোন একটা দিয়ে দিবেন। একটা সাইজ 32 বাই 32, এটা এটা কোথায় আছে কোশ্চেনে? এই যে এখানে একটা, উপরে হেডিংটা লিখে নেই। এটা কমপ্লিট করব, কমপ্লিট করে দিই। উপরে একটা রো নেই, ইনসার্ট দিয়ে একটা রো নিলাম উপরে। রো নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি, বাংলাদেশ versus সাউথ আফ্রিকা 3 ম্যাচ ওডিআই। বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা 3 ম্যাচ ওডিআই সিরিজ 2023। আচ্ছা, এখন এটাকে আপনি পুরো এত জায়গা ধরে মার্চ করে দেবেন, বড় করে দিবেন, একটু জায়গা বেশি নেবেন, রাখলেন। আর একটা ইনসার্ট থেকে একটা পিকচার নিয়ে নেবেন। পিকচার নিয়ে আসলাম। পিকচারটা 3 বাই কত বলতো যেন, 0.32 বাই 0.32। এখানে ক্রপ, ক্রপ না, এই সাইজকে এক্সপান্ড করবো, সাইজকে এক্সপান্ড করবো। সাইজকে এক্সপান্ড করে এখান থেকে লক রেশিওটা উঠাই দিব, উঠাই দিয়ে এখানে দিব 0.32 বাই 0.32। এগুলো আপনাদের ওয়ার্ডের কাজ, এটা এখানে মুখ্য না। ক্লোজ। তাহলে যে আপনার ছবিটা চলে আসছে, এটাকে এরকম ড্র্যাগ করে এখানে বসাই দেবেন। ঠিক আছে, মানে এখানে বাংলাদেশ ক্রিকেটের লোগোটা নিয়ে আসবো। আমি লোগো এখন আর স্টার্ট দিচ্ছি না। এখন এখানে একটা কথা বলছে, জার্সি নাম্বারে কি করতে হবে? জার্সি নাম্বার করতে হবে হচ্ছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নাম্বার ফর ইচ প্লেয়ার। জার্সি নাম্বার শুড বি 4 ডিজিট টেক্সট অ্যান্ড নিউমেরিক ভ্যালু। এটাকে বলা হচ্ছে ডাটা ভ্যালিডেশন করা। অ্যাপ্লাই ভ্যালিডেশন মানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন করতে হবে, এটা আপনাদের শেখানো হয় না এখন। তো আমরা কাজ দিয়ে শিখবো সবকিছু। তো এখানে আপনি পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি হচ্ছে উপরে চলে যাবেন ডাটা। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে ডাটা ভ্যালিডেশন ছিলাম আমরা, এই জার্সি নাম্বার গুলোকে ডাটা ভ্যালিডেশন করতে হবে আপনার। বিপদ এই জিনিসটা। আচ্ছা, ওকে, একটু ছোট করে নিলাম। তাহলে এইটা আপনার হচ্ছে জার্সি, জার্সি নাম্বার। হ্যাঁ, এই জার্সি নাম্বার, এই সবকটাকে সিলেক্ট করবেন। কি কি করা লাগবে মনে আছে কিনা? ইউনিক জার্সি করতে হবে, এই জার্সি নাম্বারটা যেন ইউনিক হয়।
এবং জার্সি নাম্বার জন্য 4 ডিজিটের টেক্সট এবং নিউমেরিক ভ্যালু হয়। ঠিক আছে? এটা আপনি কিভাবে করবেন, তাই হলো কথা। তাহলে ওই যে আপনাকে জার্সিটা সিলেক্ট করতে হবে, তো পড়াই দেবো, হয়তো অনেকের বুঝতে কষ্ট হবে। ডাটা ভ্যালিডেশন, ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন। হ্যাঁ, কোথায় গেলাম আমরা? ডাটা ট্যাব। ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করছি, তারপরে এটা আসছে। আসার পরে কাস্টম, কাস্টম দিয়ে এখানে দিবেন। এখানে শর্ত তো অনেকগুলা, তাই না? শর্ত তো অনেকগুলা। কয়টা শর্ত? ইউনিক হইতে হবে, 4 ডিজিট হইতে হবে, টেক্সট হইতে হবে, নিউমেরিক হইতে হবে। অর্থাৎ এইখানে প্রথম দুইটা লেটার হবে হচ্ছে আপনার, মানে প্রথম দুইটা অংশ হবে হচ্ছে, ইনপুট হবে হচ্ছে আপনার লেটার, পরের দুইটা ইনপুট হবে হচ্ছে 10, এবং প্রথম দুইটা অবশ্যই জেএন হইতে হবে, জার্সি নাম্বার জেএন, পরের দুইটা অবশ্যই ডিজিট হইতে হবে। এটা হলো আপনার কাজ। তাহলে এটার জন্য আপনাকে কয়টা কাজ করতে হবে? প্রথমে দেখতে হবে আপনার অনেকগুলা কাজ, যেহেতু আমরা এন্ড ফাংশন ব্যবহার করব, এন্ড ফাংশন, AND, এন্ড ফাংশন ব্যবহার করে দেখবো এটা লেন, লেন হচ্ছে এটা 4 কিনা। এতটুকুনের অর্থ কি? লেন বিফোর ইকুয়ালস 4 কিনা, প্রথমে এতটুকুন বলি। লেন ফাংশনের কাজ হচ্ছে, লেন একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আপনি যা লিখবেন, লেন হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আপনি যা দিবেন, এখানে বিফোর একটা সেল, তাহলে এই সেলে কয়টা ক্যারেক্টার আছে, এই সেলে কয়টা ক্যারেক্টার আছে, সেইটা আপনাকে সে শো করাই দিবে। কি বললাম? লেন হচ্ছে এমন একটা ফাংশন, সে দেখে এইখানে কয়টা ক্যারেক্টার বলেন বা লেটার বলেন, যাই বলেন, কতগুলো আছে সে কাউন্ট করে দিয়ে দিবে। ঠিক আছে? যেমন এখানে আপনি যদি তামিম, লেনের মধ্যে যদি তামিম দেন, তাহলে সে আপনাকে দেখাবে এটা হচ্ছে 5, কারণ তামিমের মধ্যে 5টা ক্যারেক্টার আছে, সে ক্যারেক্টার গণনা করতে পারে, অনেকটা কাউন্টের মতো। ঠিক আছে? গণনা করতে পারে লেন। ওকে, এরপরে আপনাকে, এটা আমরা কেন করলাম, এই গণনাটা কেন করতে হবে? করতে হবে কারণ হচ্ছে আপনার কোশ্চেনে বলা আছে, কি বলা আছে কোশ্চেনে? কোশ্চেনে বলা আছে যে জার্সি নাম্বার 4 ডিজিটের হতে হবে। ঠিক আছে? আপনার ইয়া হবে 4 ডিজিটের, 4 ডিজিট হওয়ার জন্য আমরা হচ্ছে এটা লেন নিচ্ছি 4। ঠিক আছে? 4 নিতে হবে, তাহলে আমরা এটা চলে যাই, এটা ইকুয়াল দিব হচ্ছে এর লেনটা যেন 4 হয়, ইকুয়াল 4 হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেন দিলাম আমরা হচ্ছে 4। এরপরে কাজ কি দেখেন, এরপরে কাজটা আমরা করব হচ্ছে, প্রথমে দেখলাম লেন 4 কিনা, এরপরে আমরা দেখব প্রথম দুইটা ডিজিট জেএন কিনা। যে দেখেন প্রথম দুইটা ডিজিট কি জেএন কিনা, এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদেরকে লিখতে হবে লেফট একটা ফাংশন। তাহলে এটা হলো একটা কন্ডিশন, শেষ হলো এন্ড এর, কমা দিলাম। কমা দিয়ে এখন আমরা দেখব লেফট একটা ফাংশন। লেফট হলো এমন একটা ফাংশন, যে ফাংশনটার হচ্ছে কাজ, আপনি যদি কোনো সেল অ্যাড্রেস দেন তাকে, আমরা এখানে এই সেল অ্যাড্রেসটা দিব। এটা কি ম্যাগনিফায়ারের সমস্যা হচ্ছে কিনা আপনাদের বুঝতে, জানি না, আমি দিচ্ছিলাম বড় করে দেখানোর জন্য, এরকমই রাখলাম। জি স্যার, একটু সমস্যা আছে। B4, হ্যাঁ, B4 দিলাম। B4 দিয়ে এখানে দিব হচ্ছে 2,
ব্র্যাকেট ক্লোজ। এতটুকুনের মানে কি? এতটুকুনের মানে হচ্ছে লেফট ফাংশনটা বি ফোর সেলের প্রথম দুইটা ক্যারেক্টার বা প্রথম দুইটা লেটার কি আছে সেটা সে আপনাকে দেখাবে, বা সে সেটা আপনাকে দিবে, আপনাকে প্রোভাইড করবে। কি বললাম? লেফট ফাংশনের মধ্যে আপনি এখানে একটা সেল অ্যাড্রেস দিবেন। তার কাজ হচ্ছে এখানে প্রথম একটা সেল অ্যাড্রেস দিবেন, কমা দিয়ে একটা সংখ্যা দিবেন। এই লেফট ফাংশনটা তাহলে কি করবে? এই সেল অ্যাড্রেসের প্রথম দুইটা লেটার বা প্রথম দুইটা ক্যারেক্টার আপনাকে সে প্রোভাইড করবে বা আপনাকে দেখাবে। ঠিক আছে? তাহলে এতটুকু আমরা কেন নিলাম? এতটুকু নিলাম হচ্ছে আমরা এটা দেখার জন্য এটা জে এন কিনা। জে এন কি না, বুঝে গেছে? এই যে দুইটা ক্যারেক্টার, তাই তো? লেফট আমাদেরকে কি দিচ্ছে? বি ফোর সেলের প্রথম দুইটা ক্যারেক্টার দিচ্ছে, এবং সেটাকে আমরা তুলনা করতেছি সেটা জে এন এর সমান কিনা। কারণ আমাদের যে ভ্যালিডেশনে বলা আছে প্রথম দুইটা জে এন হইতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বলেন। কোনটা বলবো? স্যার ওই যে এটা লেফটেরটা। লেফটের কাজ হচ্ছে, লেফটে আপনি এখানে একটা দুইটা পার্ট লেফটের লেফট ফাংশনের। আমার মনে হয় ভ্যালিডেশন করার আগে আমি প্রত্যেকটা ফাংশন একটু কাজ দেখাই। দেখেন, প্রথমে দেখাবো হচ্ছে লেন ফাংশনের কাজ। যে কটা ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের কাজ দেখাচ্ছি, হ্যাঁ। ইকুয়াল লেন। লেন দিলাম হচ্ছে, ধরেন তামিম, তামিমের সেল হলো না, ব্র্যাকেট হবে, লেন দিয়ে ব্র্যাকেট, তামিম P4, হ্যাঁ। P4 দিলে এখানে কত দেখায় দেখেন, কত বলতেছে? 5। এই যে দেখেন তো, প্রত্যেকের নামের কয়টা ক্যারেক্টার আছে সেটা দেখাচ্ছে। এটা হলো লেন ফাংশনের কাজ। লেন, প্রত্যেকটা শব্দে কয়টা করে ক্যারেক্টার আছে সেটা দেখায়। লিটনের 5টা, ইমরাজের 5টা, শান্ততে 6টা, মুশফিক উইকেট এটা সহ 11টা, সাকিব আল হাসান আছে 14টা। ঠিক আছে? এইভাবে এটা হলো লেন ফাংশনের কাজ। ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো লেফট। লেফট অফ নেম, সব নেম দিয়ে আমরা করার চেষ্টা করি। লেফট অফ নেম মানে, মানে কি? নেম কলামে যারা আছে তাদের লেফট নিলে কি হয়? লেফট ফাংশনের কাজ বারবার বলতেছি, সে একটা সেল অ্যাড্রেস নিবে, সেই সেল অ্যাড্রেসের শুরু থেকে কয়টা ক্যারেক্টার আপনি দেখতে চান? শুরু থেকে আমরা দুইটা ক্যারেক্টার দেখতে চাই। শুরু থেকে 2 দিলাম। C4 2 মানে সে শুরু থেকে, C4 এর শুরু থেকে দুইটা ক্যারেক্টার আপনাকে দেখাবে। তাহলে এন্টার দিলাম, কি দেখালো এটা? দেখেন, তামিমের প্রথম দুইটা ক্যারেক্টার টিএ, লিটনের প্রথম দুইটা ক্যারেক্টার এলআই, এরপর মিরাজের প্রথম দুইটা ক্যারেক্টার এমআই, এটা সাকিব, শান্তের প্রথম দুইটা ক্যারেক্টার এসএইচ, মুশফিকের এমইউ, সাকিবের এসএ, মাহমুদুল্লাহর এমএ, মুস্তাফিজের এমইউ। বুঝা গেছে? এই বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, এটা একটু এলোমেলো হয়ে গেছে। এটা এই বরাবর হবে আর কি, 1 ঘর নিচে নামবে। এটাও 1 ঘর করে নিচে নামবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের আরেকটা ফাংশন শিখতে হবে। মিড ফাংশনের কাজ কি? মিড, মিড নামে একটা ফাংশন আছে, মিড অফ নেম। মিড একটা ফাংশন, মিড ফাংশনের কাজ কি? মিড অফ নেম, তাহলে আমরা লিখবো এম আইডি মিড।
এইখানেও আমরা একটা টেক্সট দিব, টেক্সট হিসেবে এই তামিমের নাম দিলাম। তারপরে এখানে দিব আমরা একটা স্টার্ট, এটা আরো স্পেসিফিক, লেফটের থেকে ওটা পাওয়ারফুল। আপনি স্টার্ট নাম্বার দিবেন, ঠিক আছে? কোথা থেকে স্টার্ট করবেন? ধরেন আমরা এখানে দিলাম 3,2। এটা দিলে কি হয় দেখেন, কি আসলো? এমআই, এমআই কেন আসলো? C4, C4 এ কি আছে? তামিম। এরপরে 3, 3 মানে হচ্ছে বাম পাশ থেকে কত নাম্বার ক্যারেক্টার আপনি শুরু করবেন, স্টার্ট নাম্বার কত নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করবেন? আমরা শুরু করবো 3 নাম্বার ক্যারেক্টার। 3 নাম্বার ক্যারেক্টার কে? CA। এটা হলো 1 2, 3 নাম্বার হচ্ছে M, মাঝখানেরটা। ঠিক আছে? 3 নাম্বার ক্যারেক্টার কি? M। ওই যে মাঝখানের M, 3 নাম্বার ক্যারেক্টার। T1, A2, M হচ্ছে 3। আর এই 2 মানে হচ্ছে কয়টা ক্যারেক্টার প্রিন্ট করবেন? 3 থেকে শুরু করে কয়টা ক্যারেক্টার প্রিন্ট করবেন? 2টা ক্যারেক্টার। তাহলে 3 থেকে শুরু, M একটা, I একটা, এই 2টা মিলে 2 ক্যারেক্টার হয়ে গেল, যার জন্য আপনি এখানে MI লিখতে পারতেছেন। এটা সবার জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে দেখেন, একটু ম্যাচ করে দেখেন। লিটনের ক্ষেত্রে দেখেন TO আসবে, মিরাজ RA পর্যন্ত, শান্ত AN আসবে, মুশফিক SH আসবে, সাকিব KI আসবে, মাহমুদুল্লাহ HM আসবে, মুস্তাফিজুর ST আসবে, মাশরাফি SH আসবে, এরকম আসতে থাকবে। মিড ফাংশনের কাজ হচ্ছে আপনি একটা ক্যারেক্টারের যে কোনো জায়গা থেকে বা একটা টেক্সটের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো পজিশনের টেক্সটকে আপনি শো করাতে পারবেন। এটা হলো মিড ফাংশনের কাজ। ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইগুলোতে আমাদের কাজ করতে হবে, তাই তো? জি স্যার, এখন দেখান। আচ্ছা, এখন আমাদের আরেকটা ফাংশন শিখতে হবে, সেটা হচ্ছে ভ্যালু ফাংশন। ভ্যালু ফাংশনের জন্য আবার একটু ঝামেলা হচ্ছে, আহ, এটা আমরা একটু পরে দেখি। ইজ নাম্বার একটা ফাংশন আছে, ইজ নাম্বার, ইজ নাম্বার অফ, এটা রান নিব, রান, রানটা ইজ নাম্বার কিনা। ইজ নাম্বার, এখান থেকে একটা রান নেই, দেখেন এখানে শুধু একটা সেল অ্যাড্রেস দিব, সেল অ্যাড্রেস দিয়ে আমরা এন্টার দিব। কি বলছে? ট্রু, সব ট্রু। ইজ নাম্বারের কাজ হচ্ছে এখানে সেলটা ভ্যালু কিনা, ভ্যালু বলতে নাম্বার কিনা, এটা হলো সে চেক করে। কি বললাম? ইজ নাম্বারের কাজ কি? ইজ নাম্বারের কাজ হচ্ছে সে দেখে এই নাম্বারটা, এই ইনপুটটা কোনো নাম্বার কিনা। বুঝতে কি পারছি? জি স্যার। সবই বুঝতেছেন না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তার কাজ হচ্ছে এটা নাম্বার কিনা সেটা সে চেক করে। আচ্ছা, এরপরে কাউন্ট ইফের কাজ করি আমরা, কাউন্ট ইফের কাজটা শিখছি। তাহলে আরেকটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে ভ্যালু, ভ্যালু ফাংশন, তাই তো? ভ্যালু ফাংশনের জন্য আবার ইনপুট আলাদা লাগবে। ধরেন এখানে একটা ইনপুট নেই, এটা এমনি 2টা ইনপুট নিলাম, 2টা 3টা ইনপুট নিলাম। আচ্ছা,
এখানে আমরা যদি ভ্যালু নেই, সমান ভ্যালু, ভ্যালুর মধ্যে আমরা ওই যে ডামির মধ্যে লাস্টের 2 ডিজিট নিব, তাহলে কি করব? এখান থেকে আমি লাস্টের 2 ডিজিট চাই, কি করব? কি বলতে পারবেন? স্যার মিড ফাংশন ইউজ করব। হ্যাঁ, মিড দিয়ে কি করব? মিড, মিড দিয়ে তারপর স্যার স্টার্ট পজিশনটা ঠিক করে দিব, 3 দিতে হবে। আগের সেল, আগের সেল, ও আচ্ছা, সরি, সেল দিতে হবে আগে। তারপরে তারপরে এখানে স্টার্ট নাম্বার হচ্ছে এখানে 3। 3, জি। কমা কত দিব? 2 দিব যদি দুইটা ঘর 2 নিতে দিব, হয়। হ্যাঁ দুটা চাই, তাহলে আমরা দুটা চাই, তাহলে 2 দিলাম, মিড শেষ, ভ্যালু শেষ। আচ্ছা, এখন এটার কাজ হচ্ছে, ভ্যালু ফাংশনের কাজ দেখবেন এখানে 10 দিচ্ছে, তাই না? ভ্যালু ফাংশনের কাজ হচ্ছে যদি আপনার নাম্বার কখনো টেক্সট ফরম্যাটে ইনপুট হয়, সেই নাম্বারটা টেক্সট ফরম্যাটে যদি ইনপুট হয়, তাহলে সেই টেক্সট ফরম্যাটটাকে ডিজিটে কনভার্ট করা। এখন আপনি বলতে পারেন আপনার নাম্বারটা টেক্সট ফরম্যাটে আছে নাকি ডিজিটে আছে, কিভাবে বুঝবেন? এটা চোখে দেখলেই বোঝা যায়। দেখেন এখানে 10টা সেলের বাম দিকে আছে, এগুলো সব টেক্সট ফরম্যাট, টেক্সট ফরম্যাট গুলো সব সেলে বাই ডিফল্ট লেফট অ্যালাইন থাকে। আপনি যদি কোনো অ্যালাইনমেন্ট না দেন, বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইনমেন্ট থাকবে ইনপুট দেওয়ার সাথে সাথেই। আর যে কোনো সংখ্যা আপনি ইনপুট দিবেন, দেখবেন সেটা ডান দিকে থাকবে। এটা কিন্তু আমাদের এখন ডান দিকে আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখন কি আছে? নাম্বার ফরম্যাটে বা ডিজিট ফরম্যাটে আছে। বা আপনি যদি দেখতে চান দেখি এটা টাইপ ফাংশন কাজ করে কিনা। এটা 1 দিলে মানে হচ্ছে এটা হলো একটা নাম্বার। ওকে, আমরা একটা টেক্সট দিয়ে ট্রাই করি। এই টাইপ ফাংশনটার বেশ কিছু রিটার্ন বা আউটপুট আসে। যদি কখনো 1 আসে, টাইপ ফাংশনের মধ্যে আপনি কোনো ডাটা দিচ্ছেন বা কোনো সেল দিচ্ছেন, দেওয়ার পর যদি আউটপুটটা 1 আসে, তাহলে বুঝবেন এই সেলটা যে ডাটা আছে সেটা হচ্ছে কি একটা নাম্বার। এখন এক কাজ করেন, সেলটা আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি এখন টি না দিয়ে এস দেন। এস এর মধ্যে কি আছে? জেন 10, জেন 10 এন্টার দিলাম। এখন কি বলতেছে? কত? সব কত এখন? 2। 2 মানে হচ্ছে যদি কখনো টাইপ ফাংশনের আউটপুট 2 পান, তাহলে বুঝতে হবে আপনার যে ইনপুটটা আছে টাইপ ফাংশনের মধ্যে যে সেলটা দিচ্ছেন, এই সেলের ডাটাটা আছে টেক্সট। যদি কখনো 1 পান তাহলে বুঝবেন সেটা নাম্বার, আর যদি আপনি 2 পান তাহলে বুঝবেন সেটা টেক্সট। ঠিক আছে? তাহলে আমাদের যে jn10, এই 10টা কিন্তু এখানে টেক্সট ফরম্যাট আছে, jn এর সাথে যে 10টা, আর এই যে শুধুমাত্র 10 এটা আছে নাম্বার ফরম্যাটে। তাহলে আমাদের কাজ করতে গেলে এই জিনিসটা দরকার হবে। তাহলে আমরা এখান থেকেও ট্রাই করতে পারি। একটু দেখেন, ইজ নাম্বার দিয়েও আবার আপনি দেখতে পারবেন এটা। যদি আমরা ইজ নাম্বারের মধ্যে এটা দেই, ইজ নাম্বার T4, ইজ নাম্বার T4 দিলাম, এন্টার দিলাম, কি বলতেছে? ট্রু। তাহলে আপনি এখন বুঝতে পারবেন না। আমরা ইজ নাম্বারের মধ্যে এস দেই, S4, ফলস আসুক, ফলস আসলে বুঝতে পারবেন। ফলস, ফলস কেন আসলো? S4 এ কে আছে? এই যে এস, এই যে 4, এর মধ্যে কি আছে? jn10। ঠিক আছে? তাহলে ইজ নাম্বারের কাজ হচ্ছে সে চেক করে এইখানে যে সেলটা আছে এই সেলের ডাটা নাম্বার কিনা। যদি নাম্বার হয় তাহলে সে রিটার্ন করে ট্রু, আর যদি নাম্বার না হয় তাহলে সে রিটার্ন করবে ফলস। ঠিক আছে? তাহলে রিটার্ন করবে ট্রু যদি সেলের ডাটাটা নাম্বার হয়, রিটার্ন করবে ফলস যদি সেলের ডাটাটা টেক্সট হয়। এরপর আমরা এখানে ব্যাক করে দেখবো এই তিনটা বরাবর কি আসবে? সব ফলস আসবে, কারণ
এগুলো সবই আমার টেক্সট, কোনোটাই নাম্বার না। এগুলোকে একটু ডিলিট করে দেই। এখন আপনি এই সেল অ্যাড্রেসটা এস না দিয়ে এটাকে টি করে দেন। টি তে আমাদের কি আছে? এই যে ডামি ভ্যালুর নাম্বার গুলো আছে, তাই না? এবার এটা এন্টার দেই, কি বলতেছে? ট্রু। তার মানে এটা কিন্তু এখন সংখ্যা, নাম্বার। সব ড্র্যাগ করলাম, এটা কি হয়ে গেল? নাম্বার হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমরা বুঝলাম ভ্যালু ফাংশন কি করে। ভ্যালু ফাংশনটা কোন একটা টেক্সটকে নাম্বারে কনভার্ট করে, তবে ওই টেক্সটটা অবশ্যই ডিজিটে থাকতে হবে, মানে 1 2 3 4 এইসব থাকতে হবে। আপনি আবার এবিসিডি কে কখনো ভ্যালু দিয়ে নাম্বারে কনভার্ট করতে পারবেন না। আপনার অবশ্যই ভ্যালুর মধ্যে এই মানে টেক্সটের মধ্যে 1 2 3 4 এইগুলো থাকতে হবে, ওইগুলোকে আপনি ভ্যালু ফাংশন দিয়ে নাম্বারে কনভার্ট করতে পারবেন বা ডিজিটে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই কয়টা ফাংশন আমাদের জানা লাগবে ভ্যালিডেশনের জন্য। আমরা এখন যাই ভ্যালিডেশন, যার জন্য এত কিছু করা, ভ্যালিডেশনে চলে যাই। ভ্যালিডেশন, ঠিক আছে? কাস্টম, এখানে দিব এন্ড, প্রথমেই এন্ড দিয়ে দিব। এন্ড প্রথমে দেখবো হচ্ছে লেন্থ, তার লেন্থ 4 কিনা। কার লেন্থ? জার্সির লেন্থ ইকুয়ালস 4 কিনা। তারপরে দেখবো এই জার্সি যে সেল, এই সেলের লেফটের দুইটা ইনপুট যে দিচ্ছি, এর দুইটা লেফটের দুইটা ক্যারেক্টার যে এন কিনা, কমা। তারপরে দেখবো হচ্ছে এই যে আপনার যে ইনপুটটা দিব, এই ইনপুটের লাস্টের দুইটা ডিজিট নাম্বার কিনা। তাহলে লাস্টের দুইটা ডিজিটের জন্য আমাদের প্রথমে মিড লাগবে। মিড দিয়ে আমরা লাস্টের দুইটা ডিজিট নিব। যেহেতু এটা চার ক্যারেক্টারের সংখ্যা, তাহলে মিডটা হবে 3। আর 3 থেকে লাস্টের দুইটা, তাহলে 3 2। এটা হলো লাস্টের দুইটা ক্যারেক্টার পাইলাম। এখন এই লাস্টের দুইটা ক্যারেক্টার কে আমার ভ্যালুতে কনভার্ট করতে হবে, অর্থাৎ লাস্টের দুইটা ক্যারেক্টারকে আমার নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বারে কনভার্ট করার জন্য আমরা ভ্যালু ফাংশন ব্যবহার করব। ভ্যালু ভ্যালু ফাংশনে কনভার্ট করব। ভ্যালু ফাংশনে কনভার্ট করে আমাদের এন্ডটা ক্লোজ করব। আচ্ছা না, ভ্যালু ফাংশনে কনভার্ট করে আমাদের দেখতে হবে এই সংখ্যাটা আদৌ যেটা আসলো ভ্যালু ফাংশনে কনভার্ট করার পর যেটা আসলো সেটা নাম্বার কি না। অনেকে ধরেন ভুল করে যে এন 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 এরকম লিখে দিল, তাহলে ভ্যালু তো আমাকে কিছু একটা কনভার্ট করে কিছু একটা দিবে, সেটা আসলে নাম্বার কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। যাচাই করার জন্য আমাকে ইজ নাম্বার এটা ব্যবহার করতে হবে। ইজ নাম্বার ব্যবহার করে আমাকে দেখতে হবে ফাইনালি এটা নাম্বার কিনা। লাস্টের একটা ব্র্যাকেট দিলাম এন্ড শেষ করার জন্য, এন্ড ফাংশনটাকে শেষ করার জন্য। চল 4টা ব্র্যাকেট লাস্টে। এটা দেওয়ার পর আপনি এন্টার দিবেন। এন্টার দিয়ে ওকে। এখন আপনি এখানে এন্টার দিতে আসেন, ইনপুট দেন। আমাদের ইনপুট দিতে হবে প্রথমে জে এন, তারপরে দুটো সংখ্যা জে এন 10। তাহলে এটা ইনপুট নিচে জে এন কি আছে আমাদের ডাটা, জে এন 45। এন্টার, ইনপুট নিচে জে এন 55, ইনপুট নিচে। আমি এখন একটা ভুল ডাটা ইনপুট দিই। প্রথমে হচ্ছে জে এন দিব, কিন্তু এরপরে N5 দিলাম ধরেন, এটা কিন্তু ভুল ডাটা, এটা ইনপুট নিবে না। শর্ত অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী এটা ইনপুট নেওয়ার কথা না। যদি আপনার ভ্যালিডেশন ঠিক থাকে তাহলে এটা ইনপুট নিবে না, আর যদি এটা ইনপুট নিয়ে নেয় তাহলে আপনার ভ্যালিডেশন ভুল। এন্টার দিলাম। এই দেখেন কি বলতেছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। এই রেস্ট্রিকশন কে সে মানতেছে না। তাহলে আপনাকে নতুন করে ডাটা নিতে হবে। নতুন করে ডাটা কি দেবো? এখন সঠিক ডাটা দিই, 78। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার একটা ভুল ডাটা দিব। কি দিব? এবার 3 ডিজিটের ডাটা দিব। টোটাল 5 ডিজিট, 5টা লেটার বা 5টা ক্যারেক্টার।
কিন্তু আমার লেন হওয়ার কথা কত হবে? কয়টা? চারটা। আপনি দিয়ে দিলেন পাঁচটা। পাঁচটা ক্যারেক্টার দিচ্ছেন এখানে, কিন্তু হওয়ার কথা চারটা ক্যারেক্টার। তাহলে এটাও ভুল দেখানোর কথা। এন্টার দেই। এটাও বলছে, দেখেন এটাও ভুল হয়েছে। এই ডাটা আপনি ইনপুট দিতে পারেন না। রিট্রাই, আবার দেন। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা পাঁচটা দিব না, এবার আমরা তিনটা দিব। তিনটা কি ইনপুট নিবে? কেউ বলুন তো। তিন ক্যারেক্টারের ডাটা কি ইনপুট নিবে? না স্যার, নিবে না। আচ্ছা, নেয়ার কথা না, কোশ্চেন অনুযায়ী নিবে না। এখন দেখি নেয় কিনা। এন্টার দিলাম। ওই যে দেখেন বলতেছে এটা দেওয়া যাবে না। তাহলে রিট্রাই। এটা দেওয়া যাবে না। এখন আমরা ধরেন সব ঠিকঠাক রাখবো। শুরুতে যে দিলাম, কিন্তু এরপরে এরকম একটা সংখ্যা দিলাম। শুরুতে যে আছে, তারপরে তিনটা নাম্বার ডিজিট আছে। তাহলে এটা কি ইনপুট নেওয়ার কথা? না স্যার। এটা কি ইনপুট কোশ্চেন অনুযায়ী নেওয়ার কথা না। তাহলে এন্টার দিই। দেখেন ইনপুট নিচ্ছে না। তাহলে এটাও আমরা ঠিকঠাক করতে পারছি। এরপরে আর কোন কেস বাকি আছে? আপনি এরকম লিখবেন, এটাকে ইনপুট কেউ দিল, এটাও কিন্তু কোশ্চেন অনুযায়ী ইনপুট নিবে না। তাহলে দেখি আমাদের ইনপুট নাই কিনা। এন্টার দিলাম, ইনপুট নিচ্ছে না। তাহলে এটা আমাদের ঠিক আছে। তাহলে ইনপুট নিবে কোনটা? শুধুমাত্র জে এন 78 এর পরে আছে 65, এটা ইনপুট নিবে। ঠিক আছে। আচ্ছা। ও, ওইখানে আরেকটা শর্ত আমরা একটু মিস করে আসছি। এখানে আরেকটা শর্ত ছিল, ইউনিক হওয়া লাগবে। ইউনিকটা মিস হয়ে গেছে। ইউনিকটা কি করাবো? করাই দিই, হ্যাঁ। এই লাস্টে এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, কমা করার আগে আমরা আবার একটু সব সিলেক্ট করি। সবকটা একটু সিলেক্ট করে নিই। স্টাবিলিটেশন। এই লাস্টের ব্র্যাকেটের আগে একটা ক্লিক করবেন, কমা কাউন্ট ইফ। কাউন্ট ইফ গণনা করবেন হচ্ছে এই শুরু থেকে আবার এই শুরু পর্যন্তই, কিন্তু প্রথমটাকে আপনি ফিক্স করে দিবেন। ফিক্সড। কিবোর্ড থেকে F4 দিবেন, তাহলে ডলার সাইন আসবে। দেখবেন এই কাউন্টটা কমা আবার B4 দিবেন। এই কাউন্টটা লেস দেন 2 কিনা। যদি লেস দেন 2 হয় তাহলে আমাদের ইউনিক হবে, আর যদি লেস দেন 2 না হয় তাহলে ইউনিক হবে না। তারপর ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে। তাহলে দেখি ইউনিক হয়েছে কিনা। ইউনিক মানে হচ্ছে একই ডাটা একাধিকবার থাকবে না, একই ডাটা একবার থাকবে। তাহলে আমরা উপর থেকে JN10 কে আবার ইনপুট দিই। JN10 কে ইনপুট দিলাম, এটা নেওয়ার কথা না, যেহেতু JN10 একবার ইনপুট হয়ে গেছে। এন্টার দেই। ওই দেখেন কি বলতেছে, রিট্রাই, এটা দেওয়া যাবে না, কিছু একটা ভুল আছে। তাহলে আমরা এই ডুপ্লিকেট ডাটাও দিতে পারবো না। ঠিক আছে। স্যার কাউন্ট তাহলে ইফেক্টটা আমাদের আরেকবার বলেন তো একটু। 75 কাউন্ট ইফেক্টটা হচ্ছে, কাউন্ট ইফেক্টটা হচ্ছে আপনাকে দেখতে হবে, দেখেন এই যে রেঞ্জ, আমরা এখন কোথায় আছি? B10 এ আছি। B10 এ হচ্ছে শুরু কোথায়? B4 থেকে। এই রেঞ্জটা দেখেন, B4 থেকে B10 পর্যন্ত। B10 কয়বার আছে? এতটুকুন লেখার মানে হচ্ছে এই রেঞ্জটার মধ্যে B10 কয়বার আছে, এই রেঞ্জটা কি? B4 থেকে B10 এর মধ্যে B10 কয়বার আছে, এটা হলো আপনাকে কাউন্টিং গুণে দিবে। কাউন্টিং গুণে আপনাকে একটা দিবে, 1 2 3 4 এরকম কিছু একটা দিবে।
তো এইটা দিলে যা দিবে 1 2 3 4 5 যাই দিক, সেটা যদি 2 এর কম হয়, 2 এর কম মানে 1 হইতে হবে, 0 থাকলে তো নাই, 2 এর কম মানে 1 হবে। যদি 1 হয় তাহলে কেবল এটা ট্রু হবে এই কন্ডিশনটা, কিন্তু যদি 2 হয়ে যায় তাহলে কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে না। যখনই ট্রু হবে না তখনই আপনাকে ওই যে এরর মেসেজটা দেখাবে। ঠিক আছে, এগুলো বসে বসে একটা একটা করে ডাটা ইনপুট দিয়ে দিয়ে দেখবেন। প্রত্যেকটা ডাটা ইনপুট ভুল ডাটা ইনপুট দিবেন, ভুল ডাটা ইনপুট দিয়ে যদি দেখেন আপনার ইনপুট নিয়ে নিচ্ছে, তাহলে বুঝতে হবে ভ্যালিডেশন রং, ভ্যালিডেশন হয়নি। ডাটা স্যার একটা ভ্যালিডেশন। জিনিস জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ। স্যার আমরা যখন মানে নর্মালি যখন আমরা কাজ করেছি, সেলের ভিতরে যখন কোনো একটা ফাংশন নিয়ে কাজ করেছি, তখন সেই ফাংশনের মানে কোন কোন পার্ট গুলা লিখতে হবে বা ইনপুট দিতে হবে সেগুলো শো করতো, কিন্তু এখানে যখন আমরা ইনপুট দিচ্ছি ডাটা ভ্যালিডেশনে, হুম তখন হুম। তো ওই জিনিসগুলো আসতেছে না। মানে না, এখানে তো করতে গেলে এক প্রকার মেমোরাইজ করতে হবে যে কোন, তারপরে কোন ভ্যালু ইনপুট দিতে হবে। এটা আপনি এক কাজ করতে পারেন, নিচে কোথাও এক জায়গায় লিখে নেবেন, আচ্ছা। নিচে কোন একটা সেলে লিখে নেবেন, লিখে তারপরে কপি করে ডাটা ভ্যালিডেশন বসাই দিন, ওকে। তাহলে হবে। ঠিক আছে, আমরা তাহলে তারপরে চাই। আর একটা জিনিস মনে রাখবেন, ডাটা ভ্যালিডেশনটা, ডাটা ভ্যালিডেশনের কাজ করতে হয় ডাটা ইনপুট দেওয়ার আগে। আমরা কিন্তু ভ্যালিডেশনের কাজটা আগে করে আসছি, তারপরে ডাটা ইনপুট দিচ্ছি। ঠিক আছে, এখন আপনি আমাকে কেউ কোশ্চেন করেন নাই যে স্যার এখানে আপনি যে কোনো ডাটা ইনপুট দেওয়ার আগেই সেল অ্যাড্রেস ধরলেন, এইখানে যে জেএন আছে আমি বুঝবো কিভাবে? এখানে যে নাম্বার লাস্টের 2 ডিজিট থাকবে, 2টা ডিজিট থাকবে, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে, আমি আগেই কোশ্চেন সেট আপ করে রাখছি, মানে আমি এমন ভাবে সেট আপ করে রাখছি যেন ইউজার, এমন ভাবে ডিজাইন করছি বা সূত্র ডিজাইন করে রাখছি যেন ইউজার কোনো রকম ভুল ইনপুট দিতেই না পারে। যেমন ধরেন, আপনারা তো বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাই না? তাহলে আপনাদের ওই যে যখন বিকাশ করছেন, বিকাশের সময় আপনারা একটা রেফারেন্স দিচ্ছেন, বিসিএ, তারপরে ব্যাচ নাম্বার দিচ্ছেন, তাই না? তাহলে আমরা যদি এরকম একটা ভ্যালিডেশন করতে পারতাম যে আপনি বিকাশ লেখার সময়, টাকা পেমেন্টের সময় আপনাকে বিসিএ এই কোডটা লিখতে হবে ঠিক মতো। অনেকে আছে পুরো লিখে দিচ্ছেন বেসিক কম্পিউটার, অনেকে বিসিএ লিখে শূন্য 3 ডিজিটের সংখ্যা হবে, কেউ 2 ডিজিট লিখছেন, কেউ 3 ডিজিট লিখছেন। তাহলে এই যে আপনার ইনপুটটা ঠিকঠাক মতো ভ্যালিডেট হইলো না। কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো ইনপুট দিতে, মানে আমরা যদি ঠিক মতো ইনপুট নিতে চাইতাম, আমাদের উচিত ছিল, বা বিকাশের বা আপনার যেই হোক, কাজটা হচ্ছে এরকম, ইউজার জন্য কোনো রকমের কোনো ভুল ইনপুট দিতে না পারে, এই ডিজাইনটা আপনাকে করে নিতে হবে। ইউজার জন্য ভুল ইনপুট দিতে না পারে, এই কাজটা করার নাম হচ্ছে ডাটা ভ্যালিডেশন। অর্থাৎ ডাটা ভ্যালিডেশন আপনাকে ইউজারের ইনপুট দেওয়ার আগে করে নিতে হবে। আর ইউজারের ইনপুট দেওয়ার পরে যত ক্যালকুলেশন, ওইগুলো হচ্ছে আমরা নর্মালি সেলের মধ্যে করি। এখানে আপনি যখন সেলে কোনো ক্যালকুলেশন করেন, সরাসরি এখানে সূত্র লিখছেন না, বিভিন্ন সূত্র আমরা লিখতেছি, যে এখানে নিচে বিভিন্ন সূত্র তো লিখতেছি, তাই না? ওটা আছে অলরেডি, তার উপর ভিত্তি করে আমরা করতেছি। কিন্তু ডাটা ভ্যালিডেশন আপনি কখন করবেন? ইনপুট দেওয়ার আগেই করতে হবে। উদ্দেশ্য কি? ইউজার যেন কোনো রকম কোনো ভুল ইনপুট দিতে না পারে, কারণ ইউজার ভুল ইনপুট দিলেই আপনার ডাটা সিকিউরিটি নষ্ট হয়ে যাবে। আপনার ডাটা তো নষ্ট হবেই, সবকিছু নষ্ট হয়ে যাবে, প্লাস আপনার ডাটা সিকিউরিটির অনেক বড় একটা হ্যাম্পার হয়ে যাবে। আপনার সিস্টেম যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে যদি আপনি ঠিক মতো ডাটা ইনপুট দিতে না পারেন। ঠিক আছে, এটা হলো ডাটা ভ্যালিডেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ডাটা ভ্যালিডেশন। এটা খুব ভালো, এটা আপনাকে নতুন কিছু শেখা লাগবে না, এখানে যে ফাংশন গুলো আছে এই একই ফাংশন দিয়ে আপনার ডাটা ভ্যালিডেশন করতে হবে, নতুন কিছু শেখার দরকার নেই। কিন্তু কাজটা কখন করতে হবে এটা হলো জানার বিষয়। আচ্ছা, আমরা এটা শেষ করি, এরপরে দিব জে এন 75 এর পরে 99, জে এন 44, জে এন 02, জে এন 69, জে এন 70। ওকে, এই হলো আমাদের ডাটা।
ঠিক আছে, এখন আসেন টোটাল রান আমরা কি করব। টোটাল রান কি বলছে? টোটাল রান হবে বেস্ট অন ইচ ম্যাচ, ভ্যালুস আর অটোফিল ফলোইং বিলো কন্ডিশন। কি হবে? ক্যালকুলেট টোটাল রানস বাই ইউজিং ফর্মুলা। ফর্মুলা ব্যবহার করেন। কি ফর্মুলা? কনসিডার 20 রানস ফর ইচ উইকেট, ক্যালকুলেট টোটাল রানস কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচ রান, কনসিডারিং সামেশন অফ অল ম্যাচেস রান এন্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রানস ফর ইচ উইকেট। আপনাকে বলছে সকল ম্যাচের রানকে যোগ করবেন এবং সামেশন অফ ইকুইভ্যালেন্ট রানস ফর ইচ উইকেট। প্রত্যেক উইকেটের জন্য আপনি 20 রান পাবেন। আর আপনি এমনি যে রান করছেন সেই রানটা, অর্থাৎ এইখানে একজন ব্যক্তির রান আছে আর উইকেট আছে, আপনি রান যা করছেন সেটা যোগ হবে, আর প্রত্যেকটা উইকেট, এক উইকেটের বিনিময়ে আপনি 20 রান পাবেন। এখানে এক উইকেটের বদলে আপনি 20 রান পাবেন। ঠিক আছে, তাহলে কি করব? ইকুয়াল সাম। সাম করবো হচ্ছে রান গুলাকে, রান, এই রান কমা এই রান কমা এই রান কমা এই রান, রান গুলার যোগ, যোগ হচ্ছে কি হবে? উইকেট গুলাকে যোগ করবেন। কতগুলো উইকেট পাইলাম? এটা একটা উইকেট, কমা এই ম্যাচের উইকেট, কমা এই ম্যাচের উইকেট, উইকেট গুলার যোগফল তার গুণ হবে 20 দিয়ে, তারপরে এন্টার। তাহলে এই যে আপনার টোটাল রান চলে আসবে। টোটাল রান বুঝতে পারছি? বলেন। জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে এভারেজ রান। এভারেজ রান কি হবে? ক্যালকুলেট এভারেজ রান বেসড অন টোটাল রান এন্ড টোটাল ম্যাচেস প্লেড বাই ইউজিং ফর্মুলা। টোটাল রান এবং টোটাল ম্যাচ ব্যবহার করে আপনাকে বের করতে হবে এভারেজ। তাহলে আমরা হচ্ছে কি করব? টোটাল রানটাকে, ম্যাচ কটা? 3টা, তাহলে আমরা দিব হচ্ছে এভারেজ হবে টোটাল রান ভাগ 3। ঠিক আছে, টোটাল রান ভাগ 3, এন্টার। বুঝতে পারছি? এটাকে ড্র্যাগ করে দিবেন। এভারেজ রান। এবারে প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজ কি হবে? বেস্ট অন টোটাল রানের উপর প্লেয়ার অফ দ্য সিরিজ হবে। ভ্যালুস আর অটোফিল। স্যার এভারেজ রানটা আরেকবার বলেন। এভারেজ রান বুঝেন নাই? হ্যাঁ, আরেকবার একটু শুনলে ভালো হইতো আর কি। এই পড়েন কি লেখা আছে পড়েন। এভারেজ রান না বুঝে তো বিপদ এই পর্যায়ে এসে। কোশ্চেন পড়েন। জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেন বুঝছেন? কি বুঝছেন বলেন। স্যার এটা হলো আপনার টোটাল রান, এটা হলো আপনার টোটাল ম্যাচের উপর বেস করে এভারেজ করতে হবে। বেসটা কি? বেসটা কি জিনিস? বেস মানে কি? এখানে কোথাও বেস লেখা আছে? এই টোটাল রানকে আপনার ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ দিবেন। এই যে টোটাল রান, ম্যাচ হচ্ছে কটা? 3টা। টোটাল রানকে, টোটাল রানকে আমরা ম্যাচ নাম্বার দিয়ে ভাগ দিব। এই হলো আমাদের এভারেজ, আর কিছু না। সহজ জিনিস। আচ্ছা, এরপরে প্লেয়ার অফ দ্য সিরিজ কি বলছে? হাইয়েস্ট রান ওনার উইল বি প্লেয়ার অফ দ্য সিরিজ। কি বলছে বলেন। প্লেয়ার অফ দ্য সিরিজ কি হবে? হাইয়েস্ট রান যার ওনার।
উইল টোটাল বি দ্য রান প্লেয়ার অফ দ্য সবচেয়ে সিরিজ। বেশি হ্যাঁ, সে হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে। শো দ্য নেম ফর প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ প্লেয়ার্স নেম শুড বি বোল্ড। তাহলে আপনার এই কাজটা করতে হবে, হাইয়েস্ট রান গেটার যে সে হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট রান গেটার কি হবে, এটা কিভাবে বের করবেন? এই যে হচ্ছে আপনার টোটাল রান, এর মধ্যে ম্যাক্সিমাম যে তার নামটা আপনাকে শো করতে হবে। এইটার জন্য আমাকে আবার নতুন দুটো ফাংশন শিখতে হবে। একটা ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স, আর একটা ফাংশনের নাম হচ্ছে ম্যাচ। ঠিক আছে, প্রথম আমরা ম্যাচ শিখবো। ম্যাচ, ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনের নাম কি, কাজ কি ম্যাচ ফাংশন? ইকুয়াল ম্যাচ লিখলাম, এখানে লিখলাম ইকুয়াল ম্যাচ। দেখেন ম্যাচ ফাংশনের টোটাল তিনটা পার্ট আছে, এর মধ্যে দুইটা দিলেই হবে। তিনটা দিতে পারেন, তবে দুইটা দেয়াই লাগবে, দুইটা কম হবে না। প্রথম পার্টটা কি, লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু, ঠিক আছে। লুক আপ ভ্যালু হচ্ছে আপনি তাকে খুঁজতে যাচ্ছেন, কাকে খুঁজবেন সে হলো লুক আপ ভ্যালু। ধরেন আমরা এখানে আচ্ছা, সর্বোচ্চ প্রথমে বলি ম্যাথ ফাংশন কি দেয়। ম্যাথ ফাংশন আপনাকে একটা নাম্বার দেয়। নাম্বার হচ্ছে আহ, এ- একটা অ্যারের ভিতরে বা একটা টেবিলের বা একটা রেঞ্জের ভিতরে কোন একটা সংখ্যার পজিশন কত। কি বললাম, ম্যাথ ফাংশন আপনাকে কি দেয়, কোন একটা রেঞ্জের মধ্যে একটা সংখ্যার পজিশন কত, অর্থাৎ ওই রেঞ্জের কোন পজিশনে। ধরেন আপনি এখানে, এটা ধরেন আপনার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে 335, 355 কততম অবস্থানে আছে। রেঞ্জের প্রথম সংখ্যাকে ধরতে হবে 1, তার পজিশন 1, দ্বিতীয়টার পজিশন 2, তৃতীয়টার 3, 4, 5, 6, তাহলে 355 পজিশন হবে হচ্ছে 6। এই পজিশন কত হবে এটা ডিপেন্ড করতেছে এই রেঞ্জটা কত বড় তার উপরে। এখন ধরেন আপনি 240 থেকে না 250 থেকে ধরলেন, 250 থেকে 220 নিলেন। এখন 355 পজিশন কত হবে, এখন পজিশন হবে 255 হবে 1, 2, 3, 4, 355 পজিশন হবে 4। তার মানে এখানে আপনি একটা যে রেঞ্জ ধরবেন তার উপর ভিত্তি করে ওই সংখ্যার পজিশনটা চেঞ্জ হয়, আর ওই পজিশনটাই আপনাকে দেয়া হচ্ছে ম্যাথ ফাংশন। এটা কিভাবে আমরা একটু দেখি। ম্যাথ, প্রথমে একটা লুকআপ ভ্যালু দিতে হবে। ওই যে আমরা কাকে খুঁজতে চাই, 355 কে খুঁজতে চাই, 355। এরপর দেখেন এই যে লুকআপ অ্যারে, এই অ্যারেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে 355 পজিশন কত সেটা আমরা দেখতে চাই। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কত বলতেছে, 6। একটু গুনেন, রেঞ্জের শুরু কত, রেঞ্জের শুরু হচ্ছে J4, তাহলে J4 এর পজিশন 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে তার পজিশন হচ্ছে 6। এখন আপনি যদি এই রেঞ্জ চেঞ্জ করে দেন, J4 দিলেন না, আপনি কত দিলেন, J6 বা J7 দিলেন, J7 থেকে J14। এখন তাহলে 355 পজিশন কত, 8 হয়ে গেল কেন? এটাও চেঞ্জ হয়ে গেছে, J9, 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 14। ঠিক আছে, J7 থেকে J14, পজিশন কত বলতেছে, 8। 8 কেন আসলো, এটা 28 কারণ স্যার ম্যাচ ট্যাবে কি লিখবো?
ম্যাচ ম্যাচ কি দিবে? স্যার ম্যাচ ভ্যালু শেষে ম্যাচ টাইপ আছে স্যার সেখানে। এটা দেওয়া লাগবে না, লাস্টের দেওয়া লাগবে না, ম্যাচ টাইপ দেওয়া লাগবে না। আচ্ছা ম্যাচ টাইপ না, ম্যাচ টাইপটা 0 দেন, এক্সাক্ট ম্যাচ দেন, তাহলে মনে হয় ঠিকঠাক আসবে। হ্যাঁ এইবার ঠিক আছে, ম্যাচ টাইপ দিতে হবে। ম্যাচ টাইপটা দেওয়া লাগবে, ম্যাচ টাইপ দিলে সমস্যা হবে না। এই যে ম্যাচ টাইপ এখন দেখেন ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যে নাইনের পজিশন কত, 1 2 3, এখন ঠিক আছে। এই যে 1 2 3, বুঝতে পারছি। স্যার ম্যাচ টাইপটা কি বুঝলাম না এখানে, এটা কি জিরো দিলাম কেন? 0 দিলাম হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য, এখানে দেখেন কি বলছে, এক্সাক্ট ম্যাচ, বুঝতে পারছি। -1 মানে হচ্ছে লেস দেন, -1 মানে হচ্ছে গ্রেটার দেন। আপনাকে যে যে সংখ্যাটা দিবেন সেই সংখ্যাটার ছোটও বের করতে পারেন, সমানও বের করতে পারেন, বড়ও বের করতে পারেন, বাট আমাদের এখন কি দরকার, সমান দরকার, এক্সাক্ট ম্যাচটা দরকার। এর জন্য আমরা 0 দিছি, 0 দিলে এটা 3 আসছে। তাহলে ম্যাচ ফাংশন আমাদের কি দেয়, একটা রেঞ্জের মধ্যে পজিশন কত বা সিরিয়াল কত সেটা দেয়, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা ফাংশন শিখতে হবে, সেটা হচ্ছে ইনডেক্স ফাংশন। ঠিক আছে, ইনডেক্স, ইনডেক্স ফাংশনটা হচ্ছে ইকুয়াল, একটু লিখি তাহলে মনে করবে, ইনডেক্স অ্যারে রো নাম্বার কলাম নাম্বার। এটা কি করে, ইনডেক্স ফাংশনটা হচ্ছে ম্যাথ ফাংশনের উল্টা। ম্যাথ ফাংশনের থেকে কি করে, একটা রেঞ্জ থেকে কোনো একটা সংখ্যার পজিশন দেয়, আর ইনডেক্স ফাংশনটা হচ্ছে কোন একটা পজিশনের সাপেক্ষে কোন একটা অ্যারের মধ্যে কোন একটা রেঞ্জের মধ্যে আপনি একটা পজিশন দিয়ে দিবেন, সেই পজিশনের ভ্যালু কত আছে সেটা আপনাকে জানাবে। অর্থাৎ আমি যদি আপনাকে বলি এই রেঞ্জের মধ্যে পঞ্চম পজিশনে যে আছে তার ভ্যালু কত, এটা আপনাকে ইনডেক্স ফাংশন দিয়ে বের করতে হবে। এটা যদি আমরা একটু দেখাই, আমরা বলতেছি এটা একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পঞ্চম পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আপনাকে শো করতে হবে। তাহলে সেটা আপনাকে ইনডেক্স ফাংশন দিয়ে শো করতে হবে, কিভাবে এটা দেখি। ইনডেক্স, এই যে অ্যারে, এই অ্যারের মধ্যে পঞ্চম পজিশনে যে আছে তাকে শো করো। পঞ্চম পজিশনে কে, 110 40 34 120, আমরা 4 দিই তাহলে, 4, 120 কে দেখতে চাই, ওই যে 120 আসছে। ঠিক আছে, 120 কে আমরা আনতে পারছি। তাহলে ইনডেক্স ফাংশনের কাজ কি, ইনডেক্স ফাংশনের কাজ হচ্ছে আপনাকে আমি কোনো একটা রেঞ্জ দিয়ে দিব, রেঞ্জের একটা পজিশন দিয়ে দিব, সেই পজিশনে আপনার ভ্যালু কত আছে সেটা আপনাকে দেখাবে। আর ম্যাথ ফাংশনের কাজ কি ছিল, উল্টা। আপনাকে আমি একটা সংখ্যা দিয়ে একটা হচ্ছে সেল দিয়ে দিব, রেঞ্জের মধ্যে সেই সেলের পজিশন কত সেটা আপনাকে দিয়ে দিবে। আপনাকে একটা সেল দিব, একটা রেঞ্জের মধ্যে সেই সেলের পজিশন কত সেটা দিয়ে দিবে কে, ম্যাথ। আর ইনডেক্স কি করবে, আপনাকে আমি একটা রেঞ্জ দিয়ে দিব, সেই রেঞ্জের একটা পজিশন দিয়ে দিব, সেই পজিশনের ভ্যালুটা কি সেটা আপনাকে রিটার্ন করবে। একদম উল্টা। ঠিক আছে, কিন্তু এই দুইটাকে, ওই যে উল্টা তো, এই দুটাকে ক্রস করে কাজ করা যায়। তো বাকি কাজটা আমরা, আচ্ছা আমরা শুরু করব। আসছে নাকি, জনতা আসছে?
আচ্ছা, আমরা কি শুরু করব? শুরু করে দিই, বেশি সময় নাই। আচ্ছা, আমরা ইন্ডেক্স ফাংশনের মধ্যে ছিলাম। তাহলে ইন্ডেক্স কি বলছিলাম? ইন্ডেক্স হচ্ছে আপনি একটা রেঞ্জ দিয়ে দিবেন, রেঞ্জের কোনো একটা পজিশন নাম্বার দিয়ে দিবেন রেঞ্জের, বা রেঞ্জের পজিশন নাম্বার দিয়ে দিবেন, সেই অনুযায়ী সে হচ্ছে আপনাকে ডাটাটা শো করবে ওই পজিশনের। তাহলে এই কাজটা আমাদের কোথায় লাগবে? প্লেয়ার অফ দ্য সিরিজ করতে লাগবে। প্লেয়ার সিরিজ আমি কিভাবে করব? প্রথমে হচ্ছে টোটাল রান থেকে ম্যাক্সিমাম যে তার পজিশনটা বের করব। তাহলে এই যে পজিশন বের করার জন্য আমাদেরকে ম্যাচ ফাংশন ব্যবহার করতে হবে। ম্যাচের লুকআপ ভ্যালুটা কি হবে? এইখানে সর্বোচ্চ নাম্বার দেশে, তাই তো? সর্বোচ্চ নাম্বার, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তাহলে এই সর্বোচ্চ নাম্বার বের করার জন্য আপনাকে আবার ম্যাক্স ফাংশন বের করতে হবে। ম্যাক্স, এই নাম্বার গুলোর মধ্যে ম্যাক্স ম্যাক্স নাম্বার কত, এই ম্যাক্স নাম্বারটা এই রেঞ্জের মধ্যে কোথায় আছে, তার পজিশন কত, এবং সেটা আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এর জন্য 0। তারপর ব্র্যাকেট, ম্যাচ ফাংশন শেষ। তাহলে দেখেন কি বলতেছে, এই যে 355 কত নম্বর পজিশনে আছে? 1 2 3 4 5 6 নম্বর পজিশনে আছে। এটা হলো ম্যাচ ফাংশন দিল। এখন এই 6 নম্বর পজিশনটা হচ্ছে আমরা কোথায় পাঠাবো? এই 6 নম্বর পজিশন বরাবরই দেখেন নাম আছে। এই যে 355 বরাবর কি আছে? সাকিব আল হাসান। তাহলে আমরা এখানে পজিশন জানি, এই রেঞ্জ থেকে আমরা 6 নাম্বার পজিশনের যে নামটা সেটা আমাদের শো করলে হচ্ছে। তবে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? ইন্ডেক্স ফাংশন ব্যবহার করতে হবে শুরুতে। ইন্ডেক্স ইন্ডেক্স ফাংশনের অ্যারে কি হবে? নাম, নামগুলো হবে অ্যারে। নামের অ্যারেটা হবে হচ্ছে তার রেঞ্জ, কমা ওই যে ম্যাচ ফাংশন আপনাকে যেটা রিটার্ন করলো যে পজিশনটা, সেটাই হবে হচ্ছে এইখানের রো নাম্বার। তারপরে ব্র্যাকেট, সবার লাস্টে ইন্ডেক্স ফাংশন ক্লোজ করে একটা ব্র্যাকেট দিয়ে এন্টার। এই যে দেখেন সাকিব আল হাসান চলে আসছে। ঠিক আছে, সাকিব আল হাসান চলে আসছে। এরপরে কাজ কি ছিল? এটাকে একটু বোল্ড করতে হবে আর ঘোরা দিতে হবে। এরপরে কাজ কি ছিল? হ্যাঁ, এরপরে কাজ ছিল হচ্ছে এটাকে ঘোরা দিতে হবে কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে একটু বোল্ড করে দেবো। এই যে বোল্ড, বোল্ড করে দিলাম। আর এটাকে হচ্ছে একটু কাউন্টার ক্লকওয়াইজ করে দেবো, তাই না? তাহলে আমরা ফন্টে যাবো, ফন্টকে একটু এক্সপান্ড করব। এক্সপান্ড করলে আমরা এখানে দেখবেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের এখানে এই যে এটাকে বড় করলে লেখাটা ঘুরতে থাকবে। এটাকে আমরা 45 ডিগ্রি দিয়ে দিই। 45 দিয়ে ওকে দিয়ে দিই। এই যে আপনার লেখাটা চলে আসছে, সাকিব আল হাসান। ঠিক আছে, তাহলে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ বের করা হয়ে গেল, এভারেজ হয়ে গেছে। এরপরে আর একটা কাজ আছে, রেটিং। রেটিং কি করতে হবে? এই প্লেয়ার অফ দ্য সিরিজ বুঝতে পারছে সবাই? ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনের কম্বিনেশনে আমরা প্লেয়ার অফ দ্য সিরিজ বের করলাম। আচ্ছা, আমরা রেটিং এর মধ্যে চলে যাই। রেটিং, এই শীটটা বেশ কঠিন, এটা একটু বারবার দেখবেন। একবারে অনেকে হয়তো পারবেন না, এটা বারবার একটু দেখবেন, একটু কঠিন আছে। লাস্ট দিন একটু কঠিন জিনিস পড়াইলাম। আচ্ছা, এরপর আমাদের কি আছে? বেস্ট অন টোটাল রান আপনাকে রেটিং করতে হবে। প্লেয়ার উইল গেট 1 স্টার রেটিং ফর ইচ 100 রান অফ টোটাল রান, আর প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রান ইজ লেস দ্যান 100। এই কাজটা হচ্ছে এরকম, এইখানে এই যে ধরেন টোটাল রান কত? 240 বলছে। প্রতি 100 রানের জন্য আপনি একটা করে স্টার পাবেন। তাহলে আপনার টোটাল রান কত? 240। তাহলে 100-র জন্য একটা স্টার, 200-র জন্য আর একটা স্টার। তাহলে 240-এর জন্য আমি পাবো হচ্ছে 2টা স্টার।
75-এর জন্য আমি কোনো স্টার পাবো না, কারণ আমার 100-র কম হইলে কোনো স্টার দেওয়া যাবে না। 255-এর জন্য কয়টা স্টার পাবো? 100-র জন্য একটা স্টার, 200-র জন্য একটা স্টার, তার মানে দুটো স্টার। 300 হইলে আমি আরেকটা পাইতাম। 355-এর জন্য কয়টা স্টার পাবো? 100-র জন্য একটা স্টার, 200-র জন্য আরেকটা স্টার, 300-র জন্য আরেকটা স্টার, তাহলে টোটাল 3টা স্টার পাবো। ঠিক আছে, এরকম আর কি। 300-র বেশি হলে 3টা স্টার, 200-র বেশি হলে দুইটা স্টার, এরকম। ঠিক আছে। আচ্ছা, স্যার এটা ইফ দিয়ে করা যাবে তো? হ্যাঁ ইফ দিয়ে করতে পারেন, কিন্তু ইফ দিয়ে করলে একটা ঝামেলা আছে। এখন ধরেন সিরিজ যদি বড় হয়, কেউ যদি 1000 রান করে, তাহলে আপনি if কি এরকম 1000টা লিখবেন, 10টা if লিখবেন? কোশ্চেন হলো সেইখানে। ধরেন একজন লোক একটা সিরিজে 1000-এর উপরে রান করলো, ঠিক আছে, ধরেন আর কি, যেটা এটা তো পসিবল না। এখন যদি 1000-এর উপর রান করে, তখন তো আপনাকে তাকে 10টা স্টার দিতে হবে। 10টা স্টার আপনি তখন কিভাবে দিবেন শুধু if দিয়ে? এখন কেউ যদি ধরেন হাইপোথেটিক্যালি 10,000 রান করলো, তাহলে তাকে আপনার 100টা স্টার দিতে হবে। তাহলে আপনি কি 100 বার if লিখবেন? এটা আমরা একটু অন্যভাবে করব। দেখেন, এখানে আমাদের আবার কয়েকটা ফাংশন শিখতে হবে। ফাংশন গুলো আমি একটু বলি। আমাদেরকে হচ্ছে দুটা রেপ্ট নামে একটা ফাংশন শিখতে হবে, আর হলো ইন্ট নামে একটা ফাংশন শিখতে হবে। রেপ্ট, রেপ্টের কাজ হচ্ছে কি, এগুলো রিপিট করে। রেপ্টের কাজ কি? রিপিট করা, যা দিবেন তাই। আমরা এখানে স্টার দিই, যেহেতু স্টার নিয়ে কাজ, স্টার, এরপর হচ্ছে নাম্বার অফ টাইমস, কতবার, ধরেন 3 বার। 3 দিলে স্টারটা ওই যে 3 বার রিপিট হচ্ছে। আবার আপনি রেপ দেন, রেপ দিয়ে আপনি অন্য কিছু একটা দেন, হ্যাশ দেন, হ্যাশ, এটাকে আপনি 5 বার দেন, তাহলে আপনার ওই যে 5টা হ্যাশ চলে আসছে। তাহলে রেপ্ট ফাংশনের কাজ হচ্ছে, আপনি এখানে যা দিবেন, এখানে যেই টেক্সটটা দিবেন সেই টেক্সটটা আপনি যতবার রিপিট করতে বলবেন সে ততবার প্রিন্ট করে দিবেন। এটা। এরপর আরেকটা ফাংশন শিখতে হবে, ইন্ট। ইন্ট, ইন্ট নাম্বার, এই ফাংশনের কাজ কি? সে হচ্ছে ধরেন 2.3, একটু এন্টার দেই, কি দিল? দশমিক ছাড়া ইন্টিজার যে নাম্বারটা। এই ফাংশনের কাজ হচ্ছে, যদি আপনি তাকে একটা ফ্র্যাকশন দেন, ফ্র্যাকশন, এই ফাংশনের কাজ হচ্ছে আপনি যদি একে কোনো ফ্র্যাকশন দেন, মানে ডেসিমেলের পরে ভগ্নাংশ আছে, এরকম কোন সংখ্যা দিলে তার কাজ হচ্ছে শুধু পূর্ণ সংখ্যাটাকে রিটার্ন করা। সে শুধু পূর্ণ সংখ্যাটাকে রিটার্ন করবে। এই দশমিকের পরে যা আছে তার কিছুই সে রিটার্ন করবে না, আপনাকে দেখাবে না, প্রোভাইড করবে না। ঠিক আছে, তাহলে এই দুইটা ফাংশন আমাদের লাগবে স্টার দেওয়ার জন্য। তাহলে আমরা চলে যাই, এখানে আমাদের দেখতে হবে, বলছে প্রতি 100 রানের জন্য কত, একটা স্টার। তাহলে আমাদের দেখতে হবে ইফ, এই যে আমার টোটাল রান, এটা যদি একশোর কম হয়, তাহলে কিছুই আসবে না। বলে দিচ্ছে না কোশ্চেনে, 100 কম হলে আপনাকে কোনো স্টার দেওয়া যাবে না, বলে দিচ্ছে। ইফ ইউ প্লেয়ার উইল গেট জিরো ইজ রেটিং, জিরো ইফ টোটাল রান ইজ লেস দেন 100। তাহলে আমরা এখানে আসলে জিরো দিয়ে দিব, জিরো। যদি টোটাল রান 100 এর নিচে হয় তাহলে জিরো। আর না হলে আপনাকে কি করতে হবে, কি করতে হবে, যত 100 আছে, মানে তার টোটাল যদি 500 হয় তাকে প্রত্যেক 5টা 100-র স্টার। জন্য একটা করে স্টার। হ্যাঁ, প্রত্যেক 100 জন্য একটা করে স্টার। তাহলে এখানে আপনার রিপিট দিতে হবে, রিপিট। রেপ্ট ফাংশনে প্রথমে কি হবে, কি দিতে হবে, স্টার। স্টার দিয়ে এবার নাম্বার অফ টাইমস, নাম্বার অফ টাইমস কিভাবে বের করবেন, ইন্ট এই 240, তাই না, এটাকে ভাগ দিবেন হচ্ছে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ দিলে এটা রেজাল্ট কত বলেন তো, এটা ক্যালকুলেশন করলে কত আসে? ওই যে দেখেন ছোট করে লেখা, কত দেখা যায়? 2.4।
2.4টা যদি আপনি ইন্ট ফাংশনের মধ্যে দেন, সে কত দিবে, কত প্রোভাইড করবে? শুধু এই টু যে দেখেন, টু এই প্রোভাইড করবে। ফাংশনের আউটপুট কত, ওই দেখেন কত আসছে টু। উপরে, 2। তাহলে এখানে রিপিট হবে কয়বার স্টার, 2বার। যেহেতু এখানে 2 আসলো, এই ফাংশনের বদলে কত আসলো, 2। তাহলে এখানে 2টা স্টার রিপিট হবে, স্টার 2বার আসবে আর কিছু দেখো, স্টার, এই যে 2টা স্টার আসলো। এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম, তাহলে এই হলো আমাদের সূত্র। এই হলো টোটাল শিট। শিটটা এত ছোট, অত বড় না। মেইন শিট আমাদের এতটুকু না, আমাদের মেইন শিট। এটা হলো আমাদের শিট, আর এটা হচ্ছে আমরা শিখছি, এই সূত্রগুলো আমরা শিখছি। এটা হলো আপনার রেটিং এর সূত্র, ঠিক আছে। দেখেন কঠিন হয়ে গেল নাকি আজকে, লাস্টের দিন, লাস্টের দিন একটু কঠিন জিনিস পড়াইতে হয়। কোশ্চেন আসছে কিনা স্যার এই দেখেন। যে প্লেয়ার সিরিজটা একটু আর একবার বুঝাবেন। বুঝতে পারি নাই, আরেকবার বলেন, বুঝতে পারি নাই। স্যার প্লেয়ার অফ দ্য সিরিজ এটা একটু মানে এটা আরেকবার বুঝে বুঝতে দিতে হবে। পারিনি। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। এইখানে প্লেয়ার অফ দ্য সিরিজের জন্য আপনাকে বের করতে হবে প্লেয়ার অফ দ্য সিরিজের শর্ত কি। প্লেয়ার অফ দ্য সিরিজের শর্ত হচ্ছে হাইয়েস্ট রানস ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, তাই তো? তাহলে এখন বলেন তো এখানে হাইয়েস্ট রান ওনার কে, এই যে এখান থেকে দেখে বলেন, এখানে আছে হাইয়েস্ট রান ওনার কে, সবচেয়ে বেশি রান করছে কে? স্যার সাকিব আল হাসান 355। তাহলে এখন আপনার কাজ হচ্ছে এই যে 355, এই 355, এই সংখ্যাগুলোর মধ্যে এই 355 পজিশন কত উপর থেকে গুনতে থাকলে কত নাম্বার সিরিয়াল আসে? স্যার 6 নম্বর। 6 নাম্বার। সেই কাজটা আমরা করছি এই ম্যাথ ফাংশন। এতটুকুনের কাজ হচ্ছে আপনাকে 6 দিবে, ওই যে দেখেন 6 আসছে উপরে ছোট করে, এই যে দেখা যায়। এতটুকুনের কাজ হচ্ছে ওই যে দেখেন উপরে 6 আসছে, এল এর জি মধ্যে, স্যার। পুরো সেলটার মধ্যে। তাইলে এই ফাংশনটা হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম নাম্বারের পজিশনটা দিচ্ছে, সিরিয়াল দিচ্ছে, সিরিয়াল নাম্বার কত বা পজিশন কত। এখন কত হচ্ছে এই ম্যাক্সটা কেন ব্যবহার করলাম, এই ম্যাক্সটা ব্যবহার করছি হচ্ছে ওই যে সর্বোচ্চ নাম্বার কত আমাকে তাকে জানতে হবে সে কে, তার জন্য আমরা এই রেঞ্জের মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বারটা বের করছি। সেটা কত, ওই যে দেখেন উপরে দেখাচ্ছে 355। সর্বোচ্চ নাম্বার যে, তার এই রেঞ্জে পজিশনটা কত, সেটা আমরা বের করতেছি ম্যাক্স নাম্বার দিয়ে। এই ম্যাক্স নাম্বার আমাদেরকে কত দিচ্ছে, 6, তার পজিশন। তাহলে এখন ইন্ডেক্স কি করতেছে, C4 থেকে C14, C4 থেকে C14 কে আছে, এই যে তামিম, লিটন, এদের নাম, তাই না? তাহলে এই অ্যারের মধ্যে 6 নাম্বার পজিশনে কে আছে দেখেন, আমার ইন্ডেক্স ম্যাথ আমাকে কি দিচ্ছে, 6। ম্যাথ আমাকে 6 দিচ্ছে না, ম্যাথ ফাংশন আমাকে 6 দিচ্ছে, রিটার্ন করতেছে, তাই তো? ওই যে 6 রিটার্ন করতেছে কার কাছে, মানে 6 প্রোভাইড করতেছে কার কাছে, ইন্ডেক্স ফাংশনের কাছে। এই যে এটা তো ইন্ডেক্স ফাংশনের একটা পার্ট, পুরো ম্যাথ ফাংশনই তো ইন্ডেক্স ফাংশনের একটা পার্ট, তাই না? তাহলে এই পার্ট হচ্ছে সে 6 রিটার্ন করতেছে, বা এই পুরো ফাংশনটার বদলে আপনি এখানে 6 চিন্তা করতে পারেন। এখানে 6 লেখা আর এই জিনিসটা লেখা একই কথা, কারণ এই ফাংশনটা আপনাকে ওই 6টাই প্রোভাইড করতেছে। এখন দেখেন এই যে যে রেঞ্জ, এই রেঞ্জটা কি, তামিম থেকে শুরু করে তাসকিন পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে 6 নাম্বার পজিশনে কে আছে উপর থেকে, C4 থেকে 6 নাম্বার কে, প্রথমটা C4 কে, তামিম। তাহলে তামিম হলো 1, 2, 3, 4, 5, এই যে 6। সাকিব আল হাসানের পজিশন কত, 6। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন কিনা একটু টেস্ট করি, হ্যাঁ। ধরেন আমরা এটাকে শর্ট করে দিই,
কি করব? শর্ট করব। শর্ট করা পারি আমরা? শর্ট, বড় থেকে ছোট, ছোট থেকে বড় দেখানো হয়েছে একদিন, রেজাল্টের মধ্যে আমরা শর্টিং দেখছিলাম। আচ্ছা, এখন দেখেন, আমরা এই যে আমাদের টোটাল টোটাল রান, তাই না? এই টোটাল রানের উপর ভিত্তি করে আমরা শর্ট করব, দেখি কি বলে। তারপরে দেখেন কি আসে। এই যে শর্ট জেড টু এ করবো, জেড টু এ মানে হচ্ছে বড় থেকে ছোট। আচ্ছা, আমরা এইখান থেকেই করি। এই ডাটাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে। তারপরে দিব সিলেক্ট, তারপরে হচ্ছে এক্সপান্ড দ্য সিলেকশন, শর্ট। আচ্ছা, টু ডু দিস মার্জ সেল নিড টু বি সেম সাইজ, মার্জ সেল গুলো সেম সাইজ দিতে হবে। তো বিপদে পড়ে গেলাম। এটা একটু আনার্স করি। এগুলো আসলে ভেঙে গেল কেন এরকম? একটু ঘোরানো আছে না? ও, আচ্ছা, ঠিক আছে। এখন একটু দেখি শর্ট হয় কিনা, বড় থেকে ছোট। তাও হবে না। এখন দেখি হয় কিনা। কি অবস্থা! সব ডাটা নিয়েছে, এগুলো সব কাট করে দিই। হ্যাঁ, এগুলো আমাদের এখন দরকার নেই। এটা আলাদা একটা ফেলার। আবার কোনটা মার্ক আছে? মার্শাল আছে কোথাও আর? স্যার হেডিং এ যেটা আসছে ওইটা ওটা ও, মনে হয় ডিস্টার্ব এটাই তো। করতেছে। দেখেন এখন কি হইলো, সবগুলোর প্লট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যেটা হইছে বোঝার জন্য, 355টা সবার উপরে চলে আসছে। দেখেন, সবকিছু দেখার দরকার নাই, শুধু খেয়াল রাখবেন যতটুকুন বলি ততটুকুন। আমরা প্লেয়ার অফ দ্য সিরিজটাকে আবার একটু করি, মার্চ করে দিই। এখন কি হয়ে গেল? সাইফুদ্দিন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনাকে এখন আবার একটু ঠিকঠাক করতে হবে। দেখেন, তাহলে আমাদের এখানে সাকিব আল হাসান সর্বোচ্চ রান এটা সবার উপরে, এবং সর্বোচ্চ সর্বনিম্ন সবার নিচে চলে আসছে, তাই তো? সর্বোচ্চ সবার উপরে, সর্বনিম্ন সবার নিচে। Okay. এখন আপনি এখানে আসেন, এই জিনিসটাকে এখন আপনি ঠিক করবেন কিভাবে বলেন? এখন কেউ আপনাকে শর্ট করে একটা ডাটা দিল, কেউ বললো ভাই শর্ট করলে যেন আমার ডাটার কোনো গরমিল না হয়। এইভাবে দিবা। আমি তোমাকে ডাটা দিচ্ছি, ডাটা গুলা শর্ট করে সুন্দর করে বড় থেকে ছোট সাজায় প্লেয়ার অফ দ্য সিরিজ আমাকে সাজায় দিবা। প্লেয়ার অফ দ্য সিরিজ সবার উপরে থাকবে,
মানে সবচেয়ে বেশি রান গেটার সবার উপরে থাকবে, সবচেয়ে কম রান গেটার সবার নিচে থাকবে, আর প্লেয়ার অফ দ্য সিরিজও তুমি দেখাই দিবা। তাহলে আপনি একটা প্লেয়ার অফ দ্য সিরিজ এমন ভাবে ডিজাইন করলেন যে এটা শর্ট করার পর সব ডাটা টুটা সব, মানে এটা তো ভিউ নষ্ট হয়েছে এক বিষয়, কিন্তু ডাটাটাও গরমিল হয়ে গেল, প্লেয়ার অফ দ্য সিরিজ এখন ভুল চলে আসছে, সাইফুদ্দিন তো আর প্লেয়ার অফ দ্য সিরিজ না। তাহলে এই কাজটা করার জন্য আপনাকে একটা কাজ করা লাগতো, সেটা হচ্ছে যে ফোর, দেখেন এখন এইখানে ডাটাগুলো চলে আসছে 1 নম্বর সেলে, হ্যাঁ। এই রেঞ্জ গুলাকে আপনার ফিক্সড করে দেওয়া লাগতো, রেঞ্জ আসলে চেঞ্জ হয় নাই, এই ডাটাগুলা ভেঙে যাওয়ার কারণেই এরকম হয়েছে, ঠিক আছে। এখানে এগুলো ডাটা ভেঙে যাওয়ার কারণে এটা আসলে মেনলি হয়েছে। তাহলে আমি আরেকবার একটু ট্রাই করি। আসছে? আসে নাই? পুরো ভেঙে চলে যাবে সব। আচ্ছা যাই হোক, এখানে ভুল আসতেছে কেন, এটা আমাদের আসলে ইয়া করা নাই, এই ডিজাইনের জন্য এই ঝামেলাটা হইতেছে আর কি। এখন আর অত সময় নাই। একটা জিনিস খেয়াল করবেন, এখানে রেঞ্জ গুলা পারতপক্ষে ফিক্স করে দেওয়া ভালো, ঠিক আছে। যেহেতু এটা কোনো পরিবর্তন নাই, এটা দিলেও হবে, না দিলেও হবে আসলে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন সাকিব আল হাসান এখন সর্বোচ্চ রান গেটার না, তাহলে আপনি কি করবেন? এখন সর্বোচ্চ রান গেটার হয়ে গেছে আরেকজন, সাকিব আল হাসানের রান একটা কমায় দেই। সাকিব আল হাসানের রান কিন্তু খুব বেশি না, সে হচ্ছে উইকেট অনেকগুলো পাইছে, এর জন্য ওর সর্বোচ্চ রান গেটার হয়ে গেছে। এখন দেখেন সর্বোচ্চ রান কত এখন, 305। 305 কে মাহমুদুল্লাহ। তাহলে আপনার সূত্রটা ঠিক আছে কিনা এটা হলো আপনাকে যাচাই করতে হবে। মাহমুদুল্লাহর জন্য ম্যাক্স, এই ম্যাথ আর ইন্ডেক্স কিভাবে কাজ করছে দেখেন। ম্যাক্স ফাংশন আমাকে কি দিচ্ছে এবার দেখেন, 305 দেখা যায়। জি স্যার। তাহলে আমাকে 305 কিন্তু দেখাচ্ছে ম্যাক্স ফাংশন। তাহলে 305-এর সিরিয়াল নাম্বার কত বা ইন্ডেক্স কত বা পজিশন কত, সেটা আমাকে কি দিবে, ম্যাথ ফাংশন দিবে। কত বলে? 7। 1 2 3 4 5 6 7, তাহলে এটা ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে, এই 7 নাম্বার পজিশনে নামটা কত সেটা বের করতে হবে, সেটা আমাকে কে দিবে, ইন্ডেক্স ফাংশনটা দিবে। 7 নাম্বার পজিশনে C4 থেকে C44, C14 কি আছে, নামের লিস্ট আছে, সেই নামের লিস্টের মধ্যে 7 নাম্বার পজিশনে কে, দেখেন ডাটা দেখা দেয়, ওই যে মাহমুদুল্লাহ দেখা যায়। জি স্যার। তো এইটা হলো আপনার ইন্ডেক্স আর ম্যাথ ফাংশন ব্যবহার করে player of the series বের করা। এখানে ডাটা গুলা ভিন্ন ভিন্ন দিয়ে আপনি একটু চেক করে দেখবেন যে আপনার সূত্রগুলো ঠিক আছে কিনা। এইখানেও কিন্তু ডাটার পরিবর্তন হবে। সাকিবেরটা কই, সাকিবের আগে ছিল 3 স্টার, এখন হয়ে গেছে 2 স্টার, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। ধরেন এই লোকের 0, এক মাসে 0 পাইছে, তাহলে স্টার আছে করে 2টা, এখন স্টার হয়ে গেল একটা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে করতে হবে, করে আবার চেক করতে হবে ঠিক আছে কিনা। এভাবে বাসায় এক্সেল আসলে অনেক বড় জিনিস এবং অনেক জটিল জটিল কাজ আপনার এক্সেলতে করা যায়, ঠিক আছে। এটা আপনারা একটু দেখবেন, বাসায় আরো দেখবেন, এই 3 দিনে তো সব সম্ভব না, 3 4 দিনে। আহ স্যার নির্দিষ্ট কোনো এরিয়া সিলেক্ট করে কি শর্ট করা যায়? নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করলে ওই সিলেকশনের মধ্যেই আপনার শর্ট হবে। শর্ট হলে কি হবে,
আপনার ডাটা সব নষ্ট হয়ে যাবে। এই শীটের জন্য ডাটা নষ্ট হয়ে যাবে। ধরেন আমি এতটুকুনের জন্য শর্ট করলাম, এটা কন্টিনিউ দিলাম, কন্টিনিউ শর্ট দিলাম। দেখেন 240 কার কার রান, তামিমের রান। শর্ট দেই, কি হলো এটা? আচ্ছা, এটা জানি না এখন কি হইতেছে, বাট এটা যেটা হয় শুধুমাত্র এই ডাটাগুলো শর্ট হয়, বড় থেকে ছোট হোক বা ছোট থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে। স্যার আমি আমি জানতে চাচ্ছি স্যার যে আমি যদি স্যার ধরেন C4 থেকে একদম K14 পর্যন্ত সিলেক্ট করে শুধু এইটুকু এরিয়ার ভিতরে যদি আমি শর্ট করতে চাই তাহলে কি করতে পারবো? এইখান থেকে একদম এই পর্যন্ত, C4 থেকে, এরকম। জি জি, শুধু মানে আমি চাচ্ছি যে শুধু এইটুকু যাতে শর্ট হয়, তাহলে স্যার আমার ওই যে উপরের হেডিং গুলোর কারণে যে উল্টা পাল্টা হচ্ছিল আচ্ছা, সেটা হয়তো তাহলে তো হবে না, মানে এরকম করা যায় কিনা স্যার আমার জানা নেই, তো জানতে চাচ্ছি। এইটা করলে হবে কি, ধরেন আপনাকে তো শর্ট করতে গেলে কোনো একটা কিছু রেসপেক্টে শর্ট করতে হবে। জি জি। আপনি শর্ট করবেন তো কোন একটা রেসপেক্টে, এখন আপনি এইভাবে সিলেকশন করে দিলে কার রেসপেক্টে আপনি শর্ট করবেন, এটা বলে দিতে হবে না। ধরেন আমি এখানে শর্ট করতে যাচ্ছি টোটাল। ওটা কি স্যার কোনো ফাংশন টাকশন আছে, এটা ওটাই স্যার জানতে চাচ্ছি, না 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 না, যে ওইভাবে ওটা না, কি আলাদা আপনাকে কোনো কোনো ফাংশন একটা বা ওইভাবে কিছু আছে? কলামের রেসপেক্ট আপনাকে শর্ট করতে হবে, সিলেক্ট করতে হবে কোন একটা কলামের ডাটা। তারপরে জি আপনাকে জি হচ্ছে জি। সিলেকশনে যে ওই যে এক্সপান্ড দিতে হবে, এক্সপান্ড দিলে সব নিয়ে নিবে আর কি। ঠিক আছে, এখানে আমাদের ওই মার্ক টাচ করার জি জন্য স্যার, বুঝতে ছবি টবি পেরেছি। আছে, এর জন্য এটা একটু ঝামেলা করতেছে আর কি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আর কোশ্চেন আছে, কোশ্চেন না থাকলে আমাদের আজকের মতো শেষ। এটা অনেক বড় একটা শীট, শীটটাও দিয়ে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এক্সেল এর অনেক কিছু শেখার আছে। ঠিক আছে। স্যার আমাদের তাহলে আজকে এক্সেল এর ক্লাস শেষ? হ্যাঁ, এক্সেল এর ক্লাস শেষ। স্যার আমাদের তো ওয়ার্ডের ক্লাসও শেষ হয়ে গেছে, আজকে এক্সেল এর ক্লাস শেষ হইলো, এরপরে স্যার পাওয়ার পয়েন্টের ক্লাস হবে। তো স্যার হ্যাঁ, জি পাওয়ার পয়েন্ট স্যার, নেক্সট এখন দিতে হবে। আপনার তো স্যার একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে, ওটা যদি স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে স্যার আমরা কাজটা শুরু করতে পারতাম। না, আমারটা আমি আর দিচ্ছি না, আমারটা আর আমি দিব না, ওইটা আমি আজকে দেখতে চেয়েছিলাম, তো দেখলাম যে অনেকগুলো শীট বাকি আছে আগে পড়াই, এক্সেল আর আলাদা করে অ্যাসাইনমেন্ট দিব না, বা একটা এক্সাম দিতেছিলাম জি আর কি, জি। এক্সামটা নিচ্ছি না। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা।